দৈনিক কলম সৈনিক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংগ্রামী জননেতা, বিশিষ্ট ছাত্রনেতা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ছাইদুর রহমান বাচ্চু। আমরা চলে যাচ্ছি জনাব ছাইদুর রহমান বাচ্চু সাহেবের কিছু অজানা কথা জানার জন্য। আপনি একজন জননেতা, আপনি রাজনীতি কখন থেকে শুরু করেছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আমি আপনাকে দৈনিক কলম সৈনিক পত্রিকাকে এবং চ্যানেল ইউটিউবকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার সিরাজগঞ্জের নেতা জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। আমি তার সুস্থতা কামনা করি এবং তার মুক্তি কামনা করি। সেই সঙ্গে আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছে। আমি চাই উনি এই দেশে এসে গণতান্ত্রিক আন্দোলন করে মানুষের পাশে থাকুক। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে রাজনীতি কখন থেকে আমি শুরু করি, আসলে আমি রাজনীতিটা শুরু করি স্কুল জীবন থেকেই। আমার মনে পড়ে আমি যখন ক্লাস 8-9 দিকে পড়ি, আমি আবার করতাম, স্কাউটিং করতাম। স্কাউটিং এর একটি পর্যায়ে আমাদের মৌচাকে যখন জাম্বুরি হয়, সেই জাম্বুরি ক্যাম্পে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন পরিদর্শন করার জন্য। আমাদের পাশেই ছিল নাটোরের ক্যাম্প, নাটোরের টেন্টটি ছিল। নাটোরের টেন্টে এসে জিয়াউর রহমান বলল, বাহ, তোমরা নাটোর থেকে এসেছো, আমার জন্য কি নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসো নাই? এই যে জিয়াউর রহমানের অত্যন্ত সহজ ভাষায় যে প্রশ্নটি, ওনার স্মার্টনেস, ওনার ব্যক্তিত্ব দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমার সিরাজগঞ্জের টেন্টে আসেন উনি পরিদর্শন করার জন্য। সে আমাদের এসে বলে যে তোমরা কি কোথা থেকে? আমরা বললাম, আমি নিজেই বললাম যে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, সিরাজগঞ্জ তো অনেক ভালো একটি শহর, আমি সিরাজগঞ্জে যাব। এই যে জিয়াউর রহমানের খুব একজন স্মার্ট সাবেক সেনাবাহিনী অফিসার এবং এইরকম একজন রাষ্ট্রপতি, এইরকম একজন ব্যক্তিত্বের অধিকারী, সে যে সাধারণ ছাত্রদের সঙ্গে এইভাবে কথা বলতে পারে, সেটা দেখেই আমি আকৃষ্ট হয়েছিলাম এবং তার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছিলাম। তারপর থেকেই উনি যখন রাজনৈতিক সংগঠন খোলেন, আপনার বিশেষ করে যে ছাত্রদল 1979 সালের 1 জানুয়ারি থেকেই যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে উনি জন্ম দেন, তখন থেকেই আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত হই। এবং আমি 1982 সালে এসএসসি পাস করার পর আমি সিরাজগঞ্জ কলেজে ঢুকি। সিরাজগঞ্জ কলেজে ঢোকার পরেই তখনই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল এবং আমার মনে আছে তৎকালীন শিক্ষামন্ত্রী মজিদ খান একটি শিক্ষানীতি প্রণয়ন করেছিল, যে শিক্ষানীতির মধ্যে ছিল যে ধনীর ছেলেরা লেখাপড়া করতে পারবে এবং গরিবের ছেলেরা লেখাপড়া করাটা অত্যন্ত দুরূহ বিষয়। সেই শিক্ষানীতির বিরুদ্ধে আমরা প্রথম লড়াই শুরু করেছিলাম, আন্দোলন শুরু করেছিলাম এবং সেই মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আমার রাজনৈতিক পরিপক্কতা পেয়েছিল। এবং তখন আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাব, হল থেকে যখন বের হয়ে আসি, তখনই আমাকে গ্রেপ্তার করেছিল। তারপর থেকেই আমার সংগ্রামী জীবন শুরু হয় এবং এরশাদের 9 বছর আমি আন্দোলন সংগ্রাম করেছি। আমরা জানি যে আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন। আচ্ছা, আমরা আরও জানি যে আপনি সিরাজগঞ্জ সরকারি কলেজে 3বার জেজ ছিলেন। জেজ থাকাকালীন ছাত্রছাত্রীদের জন্য কি কি অবদান রেখেছেন যদি একটু বলতেন। আমি আসলে আপনাকে আরেকটু বলতে চাই, যে বয়সটা মানে ছাত্ররা যে মেয়েদের প্রেমে আসক্ত হয় অথবা ভালো পড়াশোনার দিকে আকৃষ্ট হয়, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি। আমি ভালো প্রেমিকও হতে পারিনি, আসলে ভালো একজন পিতাও হতে পারিনি, ভালো স্বামীও হতে পারিনি। তবে হ্যাঁ, আমি ভালোবাসা করেছিলাম, প্রেম করেছিলাম স্কুল জীবন থেকেই। স্কুল জীবন থেকে আমি প্রেম করেছিলাম, ভালোবেসেছিলাম শহীদ জিয়ার আদর্শকে
এবং শহীদ জিয়া রহমানের আদর্শকে ভালোবেসেই আমি আমার এই শুরুটা করেছিলাম। তো আপনি যেটি বলেছেন যে আসলে আমি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের জিএস থাকা অবস্থায় কি করেছি, সিরাজগঞ্জ কলেজে লেখাপড়ার পাশাপাশি আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তখন তো মনে করেন যে সিরাজগঞ্জ কলেজের পরিবেশ আজকে যে পরিবেশটি দেখছেন সেই পরিবেশটা ছিল না। তখন সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, সিরাজগঞ্জ কলেজের চারদিকে বাউন্ডারি ওয়াল ছিল না, ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য কোনো অডিটোরিয়াম ছিল না, তারপরে আপনার এই ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য ভালো কোনো কমন রুম ছিল না, খেলার পরিবেশ ছিল না। অনার্স, বিশেষ করে যে সমস্ত অনার্সগুলি থাকা প্রয়োজন সেই অনার্স ছিল না। তার একমাত্র শুধু বাংলা অনার্স ছিল। বাংলা অনার্স ছাড়া সিরাজগঞ্জে আর কোনো অনার্স ছিল না। আমরা এই বিষয়গুলিকে আন্দোলন করেছি। আমরা বাউন্ডারি ওয়ালের জন্য আন্দোলন করে বলেছি যে গরু ছাগল এবং ছাত্রছাত্রীরা পাশাপাশি অবস্থান করে। এটা আসলে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে আমরা সেই জন্য বাউন্ডারি ওয়ালের বিষয় আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দাবি করেছি। আমরা বিশেষ করে সিরাজগঞ্জ কলেজকে অনার্স কোর্স চালু করা হোক, এই সমস্ত বিষয়, সব বিষয়ে আমরা আন্দোলন করেছি। এবং তখন আমরা দেখেছি যে যখন ওই আপনার দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে আসতো, তখন দেখা যেত যে বাসে করে আসতে হতো। আপনার তিনটা রোড ছিল, একটা হচ্ছিল আপনার কাজীপুরের রোড, আর একটা বগুড়ার রোড, আর একটা বেলকুচির রোড। এই তিনটা রোড থেকে আসতেই আমাদের ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো। এবং বাসের শ্রমিকরা অনেক সময় ছাত্রছাত্রীদেরকে কাছে ওই ভাড়া নিতে চাইতো, অনেক সময় ভাড়া দিতে চাইতো না। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় কলহের সৃষ্টি হতো। আমরা এই বিষয়েও আমরা আন্দোলন করেছি যে আমাদের আসলে ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিনা ভাড়ায় যাতে তারা আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা সবসময় এই বিষয়ে সজাগ ছিলাম এবং আমরা বাসের শ্রমিক, বাসের মালিকদের সঙ্গে আলোচনা করেছি ছাত্রছাত্রীরা যাতে বিনা ভাড়ায় কলেজে আসতে পারে, এ ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আসল মূল কথা হচ্ছে যে সিরাজগঞ্জের ছোট্ট খাটো বিষয় থেকে শুরু করে সব বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্যেই লিপ্ত ছিলাম। এবং আমার মনে পড়ে যে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন ডাক্তার বদরুজ্জোধা চৌধুরী ছিলেন শিক্ষা মন্ত্রী, এবং তাকে আমরা জোর করে নিয়ে এসে সিরাজগঞ্জের অনার্স কোর্স চালু করেছিলাম। এবং বেগম খালেদা জিয়াকেও আমরা সিরাজগঞ্জ কলেজে নিয়ে এসেছিলাম। তো আমরা এরশাদের 9 বছর যে আন্দোলন করেছি, পাশাপাশি কলেজের উন্নয়নের জন্য আমরা অবদান রেখেছি, সংগ্রাম করেছি। কলেজের যে অনেক অনার্স কোর্স থেকে শুরু করে দেওয়াল থেকে অনেক অবদান আপনার আন্দোলনের ফসল, আবেদনের ফসল। এটা আমরা মনে করি যে এটা আমাদের আন্দোলনেরই ফসল। আচ্ছা, আপনি ছাত্র রাজনীতি শেষ করে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন আপনার অবদানের কথা যদি বলেন। না, অবশ্যই আমাদের হচ্ছে যখন আমি ছাত্র রাজনীতি শেষ করি, ছাত্র রাজনীতি শেষ করার পরে অনেকে যুব দলে যায় অথবা অন্য কোনো সংগঠনে যায়, কিন্তু আমি ইনশাল্লাহ ছাত্র দল শেষ করেই আমি সরাসরি বিএনপির সঙ্গে সম্পৃক্ত হই। এবং আমি যখন মূল দলের সঙ্গে আমি সম্পৃক্ত হই, আমি যখন মূল দলের সঙ্গে সম্পৃক্ত হই তখন মূল দলের সঙ্গে সম্পৃক্ত থেকে, যেহেতু তখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমি চিহ্নিত করেছি যে শ্রমজীবী মানুষের মধ্যে অনেক কষ্ট ছিল। এবং আজকে যে সিরাজগঞ্জের যে শ্রমিক সংগঠনগুলি দেখছেন, আপনারা অনেক সংগঠনকে জিজ্ঞাসা করলেই পাবেন আমি তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছি। বিশেষ করে আজকে সিরাজগঞ্জে কিন্তু এই যে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, এই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশনটা কিন্তু আমি করে দিয়েছিলাম ওই সময়। এবং এই যে বিদ্যুৎ শ্রমিক ট্রেড ইউনিয়ন, এই বিদ্যুৎ শ্রমিক ট্রেড ইউনিয়নটার রেজিস্ট্রেশন আমি করেছিলাম। এই যে হেয়ার কাটিং, যারা চুল কাটে, হেয়ার কাটিং সেলুনের এই রেজিস্ট্রেশনটা কিন্তু আমি করেছিলাম। আমি তখন এই শ্রমজীবী মানুষের ব্যাপারে খুব নজর দিয়েছিলাম, যেহেতু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এবং আমি রিক্সা শ্রমিক ইউনিয়ন, আমি ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, আপনি গরু গাড়ি শ্রমিক ইউনিয়ন, লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, সমস্ত শ্রমিক ইউনিয়ন গুলার বিষয়ে আমি নজর দিয়েছিলাম, শ্রমজীবী মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছি। এবং আমি যখন ওই বিএনপির যে কাবিখা, তারপরে আপনার বিএনপির পক্ষ থেকে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে যখন সাহায্য সহযোগিতা আসতো, আমি এই শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সেই সহযোগিতাগুলি তাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আমার তখন নেতা ছিল ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি তখন মন্ত্রী ছিলেন। আচ্ছা, আমরা জানি
2017 সালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন বিরোধী দলে থেকে দায়িত্ব পালন করেছেন। নেতাকর্মীদের জন্য এই দুঃসময়ে আপনার ভূমিকা কি ছিল, কি ভূমিকা রাখছেন? আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই আমি দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছি এবং আমার যে 11টি অঙ্গ সংগঠন রয়েছে এই 11টি অঙ্গ সংগঠনই আমি নতুন করে তৈরি করেছি এবং তাদেরকে সংগঠিত করেছি। যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, আমি সেই সমস্ত নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছি ইনশাল্লাহ। তাদের পরিবারকে কি সহযোগিতা করেছেন? এবং আমি যে সমস্ত নেতাকর্মীরা জেলে গিয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছি, তাদের পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং অনেক পরিবারকেই আমি সহযোগিতা করেছি। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের দিন পার করতে হচ্ছে। আমি বিশেষ করে বলতে চাই যে আমাদের নামে মামলা অনেক, প্রত্যেকটা নেতাকর্মীর নামেই মামলা, তবে 3টা মামলা ছিল রাজশাহী ট্রাইব্যুনাল কোর্টে। রাজশাহী ট্রাইব্যুনাল কোর্টে একটি মামলা আপনার যে আমাদের আবু সাইদ সুইট সহ অনেকের যাবজ্জীবন হয়েছে রাজশাহী ট্রাইব্যুনালে। ওই রাজশাহী ট্রাইব্যুনালের মামলায় আমিও আসামি ছিলাম এবং আমি 2বার এই মামলাতে, একবার 3.5 মাস, একবার প্রায় 2 মাস 27 দিন এইরকম জেল খেটেছি ওই সময়। তো ওই সময় আমাদের ব্যাপক অর্থ লাগতো। রাজশাহীতে 2টি করে বাস নিয়ে যেতাম 7 দিন পর পরে, 2টি বাস, এবং আমাদের প্রায় 100 নেতাকর্মীর নামে মামলা ছিল, তাদেরকে নিয়ে যেতাম। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বড় একটা খরচ আমাদের লাগতো। এই বড় খরচ বহন করা আমাদের জন্য খুব অত্যন্ত কঠিন কাজ ছিল। তারপরেও যেহেতু এই সিরাজগঞ্জে আমি বেড়ে উঠেছি, এই সিরাজগঞ্জে আমার নারীপতা, এই সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের আমি জিয়েছিলাম, সিরাজগঞ্জের অনেক মানুষ আমাকে চেনে, অনেক যারা ধনাঢ্য মানুষ তারাও আমাকে চেনে, তারাও আমাকে স্নেহ করে, ভালোবাসেন এবং তাদের কাছ থেকে মূলত এই ভালোবাসা নিয়ে এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমার দলটাকে পরিচালনা করেছি। এবং আমি আজকে বলতে চাই যে সিরাজগঞ্জের প্রতিদিন আমাদের কোর্টে হাজিরা দিতে হয়। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। একদম রবিবার দিন থেকে শুরু করে হেডলাইন করেছিলাম যে আপনার নামে কতটি যেন মামলা, 68টি মামলা নিয়ে উনি মাঠে চড়ে বেড়াচ্ছেন, হেডলাইন করে কলম সৈনিক একটা বড় করে হেডলাইন করেছিলেন। জি, আমি কলম সৈনিককে ধন্যবাদ জানাই যে কলম সৈনিকের পক্ষ থেকে আমার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে সেই মামলাগুলির সত্য কথাগুলি প্রকাশ করেছিলেন। আমি সেই কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে দৈনিক কলম সৈনিককে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আচ্ছা, আগামীতে আপনার রাজনীতি কর্মকাণ্ড কতটুকু সফলতার দিকে যেতে চান? আগামীতে যদি সুযোগ পান শহরে উন্নয়নে কি অবদান রাখতে চান যদি একটু বলতেন। আসলে তো রাজনীতিটাই হচ্ছে মানুষের পাশে থাকা। রাজনীতি শুধু নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা অথবা নিজের ভোগ বিলাসের নজর দেওয়া, এটা কিন্তু না। রাজনীতি মানেই হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, জনগণের পাশে থাকা, জনগণের কল্যাণে কাজ করা, এটাই রাজনৈতিক মূল লক্ষ্য। আমি আপনাকে বলতে চাই যে আসলে যদি মানুষের পাশে দেখেন, আমরা কিন্তু বিরোধী দল, আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। তারপরে আমি বলতে চাই, যখন এই সিরাজগঞ্জের বন্যা হয়, এই বন্যা কবলিত মানুষের পাশে কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছিলাম এবং বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। এবং আপনারা লক্ষ্য করেছেন যখন করোনা হয়, করোনাকালীন সময়েও কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, মানুষকে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, অক্সিজেন সিলিন্ডার দিয়েছি এবং মাস্ক, মুখের যে মাস্ক দিয়েছি, মানুষকে লিফলেটের মাধ্যমে সচেতন করেছি যে করোনা থেকে দূরে থাকতে হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছেন যে কয়েকদিন আগেও এই মাস দুয়েক আগেই সারা দেশে প্রচন্ড তাপদাহ ছিল। প্রচন্ড তাপদাহের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তখনও কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে সিরাজগঞ্জে শরবত নিয়ে, তারপরে পানি নিয়ে, যে কোমল পানীয় নিয়ে, তারপরে আপনার অনেক ক্যাপ নিয়ে আমি শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। এটা আপনার পত্রিকাতেও এসেছে। তো ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিনের উপরে ভরসা করেই বলতে চাই যে আমরা 17 বছর ক্ষমতার বাইরে আছি,
তারপরে সিরাজগঞ্জের মানুষ যেহেতু ভালোবাসে, মানুষের ভালোবাসায় আমরা শিখতো। আমি ব্যক্তিগতভাবে সিরাজগঞ্জ শহরের মানুষের ভালোবাসায় আমি শিখতো, কারণ ওনারা যথেষ্ট পরিমাণের ভালোবাসা আমাকে দিয়েছেন। এখনো যে রাত নাই দিন নাই, আমি অনেক মানে খুব সহজভাবেই চলাফেরা করি, জীবনের মায়া কখনো করি না। আমি জানি যে শত্রুতা হয়তো থাকতে পারে, কিন্তু ওইভাবে আওয়ামী লীগের যারা আছেন আমাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন, আমাদের বাড়িঘর ভাঙচুর করেছেন, কিন্তু তারপরেও কিন্তু সামাজিক মানুষ হিসাবে অনেকের সাথে আমার কিন্তু মোটামুটি ভাবে সামাজিক হিসাবে একটা ভালো মানুষ হিসাবে একটা ভালো সম্পর্ক আছে আছে ইনশাল্লাহ। আগামীতে এই সিরাজগঞ্জ শহর নিয়ে কোনো চিন্তা আপনার আছে কিনা, যদি কোনদিন ক্ষমতায় আগামীতে ক্ষমতায় যান কোনো চিন্তা আছে কিনা? যেমন আপনি শ্রমজীবী মানুষের পাশে আছেন, হেয়ার কাটিং শ্রমিক ইউনিয়ন, তারপরে ইমারত নির্বাচন বহু শ্রমিক সংগঠনের সাথে আপনার নিবিড় সম্পর্ক রয়েছে আমরা মনে করি, আমরা জানি। তো এদের নিয়ে কোনো চিন্তা, আপনি যদি কোনোদিন জনপ্রতিনিধি হিসাবে শহরে উন্নয়নের জন্য কাজ করতে চান, তাহলে এদের কতটুকু সম্পৃক্ততা আশা করেন আপনি? না হামিদ ভাই, ধন্যবাদ। আসলে আমরা 91 সালে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে সিরাজগঞ্জের এমপি ছিলেন মির্জা মুরাদুজ্জামান, তিনি একজন জনগণের নেতা ছিলেন, এবং আমি তখন সিরাজগঞ্জ কলেজের জিএড ছিলাম এবং সিরাজগঞ্জের ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলাম। এবং আমরা মুরাদ ভাইকে দিয়েও সিরাজগঞ্জে আজকের যে এই যে অনার্স এইটি কিন্তু, এবং আজকের যে কমার্স বিল্ডিং, এটি কিন্তু মুরাদ ভাই শুরু করেছিলেন। এই যে যমুনা সেতুর উদ্বোধনটা ওই সময় কিন্তু হয়েছিল, বেগম খালেদা জিয়া করেছিল। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আমরা জনগণের উন্নয়নের জন্য চেষ্টা করি, এবং জনগণের উন্নয়ন এটা একদম দুর্নীতি মুক্ত ভাবে, কেউ কিন্তু মুরাদ ভাইকে বলতে পারবে না যে তিনি দুর্নীতি মানুষ ছিলেন। তো সেজন্য আমি বলতে চাই যে আসলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দুর্নীতি মুক্ত থাকে। আর আজকে উন্নয়নের কথা বলবেন, উন্নয়নের প্রথম শর্তই হলো বিদ্যুতায়ন। বিদ্যুতায়ন থাকলে তাহলে কিন্তু সব বিষয়ে উন্নয়ন করা যায়। ফ্যাক্টরি চলে, আপনার বাড়িঘর ভালো থাকে, অফিস আদালত চলে, যদি বিদ্যুতায়ন 100% থাকে। 2001-এ যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সময় সিরাজগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। এবং যখন আপনার যমুনা সেতুর পাশে ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়, সেখানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে উদ্বোধন করেছিল, এবং সেখানে আমাদের টুকু ভাই তখন একটি কথা বলেছিলেন যে আমি থাকলে বিদ্যুতের হাব এই সিরাজগঞ্জে আমি গড়ব। আমরা তখন প্রশ্ন করেছিলাম টুকু ভাইকে, হাব বলতে কি বোঝায়? আপনি যে বিদ্যুতের হাব করবেন, হাব বলতে আসলে কি বোঝায়? তখন উনি বলেছিলেন যে বিদ্যুতের হাব অর্থ হচ্ছে বিদ্যুতের হাট করব। এমন ভাবে এই সিরাজগঞ্জের প্রবেশদ্বারে, যমুনা সেতুর প্রবেশদ্বার, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এখানে আমি বিদ্যুতের হাট বসাবো, এবং এখান থেকে বিদ্যুৎ সারা বাংলাদেশে যাবে, সাপ্লাই হবে। এবং সেই সময় টুকু ভাইয়ের সময় কিন্তু সিরাজগঞ্জের মানুষ কেউ কখনো বলতে পারে নাই যে 5 মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেছে, এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল। এবং এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কারণেই কৃষি খাতে উন্নয়ন হয়েছে, শিল্প খাতে উন্নয়ন হয়েছে, আপনার অফিস আদালতের উন্নয়ন হয়েছে, শুধু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা থাকার কারণেই। তাই আমি মনে করি একাডেমিক্যাল উন্নয়ন অবশ্য চোখে দেখা যায়, চোখে পড়ে যে একাডেমিক্যাল উন্নয়ন, কিন্তু বিদ্যুতের উন্নয়নটা অনেক সময় চোখে পড়ে না, কিন্তু বিদ্যুতের উন্নয়নটা ব্যাপক উন্নয়ন, এই উন্নয়নটা অনেক বড় উন্নয়ন সেই সময় হয়েছিল টুকু ভাইয়ের সময়। তা আমি মনে করি যে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও আমার দল আসে, বিশেষ করে সিরাজগঞ্জের প্রতি আমার মায়া আছে, সিরাজগঞ্জের প্রতি আমার ভালোবাসা আছে, এই শহরে আমার জন্ম হয়েছে, এই শহরে আমার নারীপতা রয়েছে, এই শহরের প্রতি আমার একটা ভালোবাসা আছে। আমরা বিভিন্ন সময় আগে আমরা যেহেতু আমরা নদী ভাঙ্গন এলাকার মানুষ, এই শহরে কিন্তু মানুষ বিল্ডিং তুলতে আগে ভয় করতো যে এই শহরে বিল্ডিং তোলা যাবে কিনা, যমুনাতে ভেঙে যাবে। ওই যমুনার বাঁধটা কিন্তু বিএনপির আমল থেকে শুরু হয়েছিল, এবং মূল দাবিটা ছিল আমাদের তখনই যে স্থায়ী বাঁধ করতে হবে, এবং তখন থেকে শুরু করা হয়েছিল স্থায়ী বাঁধের চিন্তা ভাবনা। যখন যমুনা সেতুর উদ্বোধন করা হয়, যমুনা সেতুর উদ্বোধনের সাথে সাথেই কিন্তু এই পরিকল্পনাটাও নেওয়া হয়েছিল, এবং ওই যে আপনার যে যমুনা সেতুর পার করা, সেটা কিন্তু বিএনপির আমলেই শুরু হয়েছিল।
তো আমরা প্রথমেই আমি চাইবো যে যেটা এটা এখন যেহেতু এটা হয়েছে আপনার কি বলে এই যেহেতু আপনার স্থায়ীবাদ এটা হয়েছে, তো সেই জন্য সিরাজগঞ্জে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো শহরের সিরাজগঞ্জের খুব সস্তায় বালু তুলে অপরিকল্পিত ভাবে মাটি ফেলে বালু ফেলে ঘর বাড়ি তৈরি করেছে। সুন্দর ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে যদি কখনো বৃষ্টি নামলেই দেখা যায় যে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। যেহেতু পরিকল্পিত আসলে পরিকল্পনা না থাকার কারণে পরিকল্পনা প্ল্যান ওয়াইজে এই আপনার ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দেখা যায় যে পানি আটকে যায়। আমি যদি কখনো রাস্তায়, আমার প্রথম টার্গেট থাকবে যে এটা আসলে সিরাজগঞ্জে পরিকল্পিত ভাবে শহরটাকে একটা পরিকল্পিত শহর। সিরাজগঞ্জ শহর কিন্তু রাজশাহীর পাশাপাশি দেখবেন সিরাজগঞ্জ শহর কিন্তু শিক্ষার শহর। এখানে কিন্তু অনেক শিক্ষাঙ্গন আছে। এই শাহিন শিক্ষা বলেন, আপনার শহীদ শিক্ষা বলেন, তারপর অন্যান্য ভিএল স্কুল নাম করা স্কুল, ভিক্টোরিয়া স্কুল নাম করা স্কুল, জ্ঞানদায়নী স্কুল নাম করা স্কুল, হৈমবালা স্কুল নাম করা স্কুল, সালাহ ইসাহাক নাম করা স্কুল, গড়িয়ারবান নাম করা এবং ঐতিহ্যবাহী সব স্কুলগুলাই, সব প্রতিষ্ঠানগুলাই কিন্তু নাম করা। এবং পাশাপাশি কিন্তু বেসরকারি ভাবেও আজকে সিরাজগঞ্জে দেখবেন বেসরকারি ভাবে প্রতিযোগিতামূলক এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এবং যার কারণে আমি বলতে চাই যে এই শিক্ষার পরিবেশকে আরো ভালো করার জন্য আমি যদি কখনো কোনো ক্ষমতায়ন হতে পারি, কোনো ক্ষমতার অবস্থানে আসতে পারি, আমি ইনশাল্লাহ শিক্ষার ব্যাপারটাকে আরো জোর দেব। আর সবচেয়ে বড় বিষয় যে সিরাজগঞ্জের একটা জিনিস আছে যে মাদকে অনেকে আসক্ত। মাদক আসক্তটা এটা অত্যন্ত ভয়াবহ, এটা মারাত্মক। কিন্তু আমরা শুধু মাদক আসক্ত যারা হয় তাদেরকে শুধু ঘৃণাই করি, কিন্তু তাদেরকে যে আমাদেরকে মুক্ত করতে হবে, এই মাদক আসক্ত থেকে যে তাদেরকে মুক্ত করতে হবে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সিরাজগঞ্জে আজকে লক্ষ্য করেন, সিরাজগঞ্জে যে মাদক আসক্ত যারা, তাদের নিরাময় কেন্দ্র কিন্তু নেই। একটা মানে কয়েকটা নিরাময় কেন্দ্র থাকা দরকার যেখানে তাদের যেগুলি আছে সেগুলি আসলে উপযুক্ত না। এই যে দেখা যায় যে জোর করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, জেল থেকে বের হয়ে এসে আবার মাদকে আসক্ত হয়। এই যে বিষয়গুলো আছে, তাদের যে প্রকৃত ট্রিটমেন্ট দেওয়া, তাদের যে ভালো হওয়ার পথে নিয়ে আসা, সেটা শহরে নেই। সিরাজগঞ্জ শহরে একটু অভাব রয়েছে। আমি যদি থাকি ইনশাল্লাহ সিরাজগঞ্জে এই বিষয়ে বিশেষ করে মাদক মুক্ত এবং মাদক মুক্ত একটা শহর হিসেবে আমি গড়ে তোলার জন্য চেষ্টা করব। এবং এটার জন্য আমার লড়াই থাকবে। এটার জন্য আমার, কারণ আমি জীবনের সাথে যুদ্ধ করেছি, লড়াই করেছি। আমি আমার পরিবারের, আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করেছি, আমি যমুনা নদীর সঙ্গে লড়াই করেছি, আমি বিরোধী দল থেকে ক্ষমতাসীন দলের সঙ্গে লড়াই করেছি। সেই জন্য আমার শহরকে ভালো রাখার জন্য যে সমস্ত লড়াই সংগ্রাম করা দরকার, ইনশাল্লাহ আমি আমার নিজের অনুভূতি থেকেই আমি এটা করব। আমি আরো কিছু কাজ করব। দেখেন গত 2 দিন আগে দেখলাম হরিজনরা তারা হলো আন্দোলন করছে। এটা কিন্তু তাদের ন্যায়সঙ্গত আন্দোলন, ন্যায়সঙ্গত। হরিজনরা যদি মনে করেন তাদের কর্ম না পায়, এটা দুঃখজনক। হরিজনদেরকে যেহেতু তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমাদেরকে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করে, পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদের যে সমস্ত আবাসন, সেই আবাসনগুলা ভালো যাতে হয়, যাতে দোতলা 3 তলা হয়, সেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে। এবং আমরা সকলেই গ্যাস পাচ্ছি, হরিজন কলোনিতে কিন্তু গ্যাস নেই। আমি যদি কখনো ওই হরিজন কলোনিতে গ্যাসের লাইন থাকবে, সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। সকলে অন্যান্য নাগরিকরা যে সুবিধা পায় তারাও পাবে। এই যে আপনার মসজিদ মাদ্রাসা যদিও ভালো হচ্ছে, বিভিন্ন জায়গায় কবরস্থানগুলি ভালো হচ্ছে, এখনো ভালো হচ্ছে ধারাবাহিকভাবে, তবে আমি ইনশাল্লাহ তার চেয়েও, এখন তো কম্পিটিশনের যুগ, এখন হচ্ছে ডেকোরেশনের যুগ। তো আমি আমার এই সবসময় নজর থাকবে সিরাজগঞ্জকে কিভাবে, কে কোন দল করলো সেটা বড় বিষয় না, কে কি দল করছে সেটা বড় বিষয়। সকলকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের উন্নয়নটাকেই আমি প্রাধান্য দিয়ে সবসময় কাজ করব। এবং আমার যে দল আছে, আমার দলকে নিয়ে এইটা কাজ করবো। আমার দল যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমার এখন মূল লক্ষ্য হচ্ছে কি? আমার মূল লক্ষ্য হচ্ছে হলো যে দেশে মানুষের ভোটের অধিকার নেই, ভোটের অধিকারটা ফিরিয়ে আনার জন্য রাজপথে থাকা। যে দেশে মানুষের কথা বলার অধিকারটা নেই, সেই কথা বলার অধিকারটা ফিরিয়ে আনার জন্য কাজ করা। তারপরে আপনার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিয়ত বেড়ে চলেছে, এইটার জন্য রাজপথে মানুষকে বলা এবং মানুষকে সম্পৃক্ত করা যে আপনারা আসেন,
যে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা যারা যারা বিএনপি করি শুধু আমাদেরই দায়িত্ব না। আজকে একটা আমি উদাহরণস্বরূপ বলি, সূর্য যদি মাথার 1 হাত উপরে চলে আসে, তাহলে ওই সূর্যের তাপ তাপ সকলেরই লাগবে, শুধু কি বিএনপির লাগবে? সকলেরই লাগবে, সকলের লাগবে। তাহলে আমি মনে করি যে আজকে বাংলাদেশের যে লুটপাট হচ্ছে, বাংলাদেশের আমাদেরকে যে জিম্মি করে আমাদেরকে যে ঋণগ্রস্ত করা হচ্ছে, আমাদেরকে যে ঋণগ্রস্ত করে যে উন্নয়নের নামে লুটপাট চলছে, এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি যারা সাংবিধানিক প্রতিষ্ঠান, যাদের উপরে আমরা ডিপেন্ড করি, নির্ভর করি, তারাই যদি আজকে দুর্নীতিপরায়ণ হয়ে যায়, তাহলে দেশটা কোথায় যাবে? সেজন্য দেশের চিন্তা করতে হবে। সেই কারণেই আজকে আমার এখন বর্তমানের যে আন্দোলনটা, এখন যে আমার লড়াইটা, এখন যে আমার সংগ্রামটা, সেটা হলো দেশের জনগণের জন্য, আমার সিরাজগঞ্জের জন্য শুধু না, পুরা দেশের জনগণ, দেশের জনগণের যদি কথা বলার অধিকার না থাকে, তাহলে আমি সিরাজগঞ্জের উন্নয়ন দিয়ে আমি কি করব? জি, যেখানে দেশের জনগণেরই কথা বলার অধিকার নেই, মানব অধিকার নেই, এই সব বিষয়গুলাই, সব প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। অনেক কথা আপনি উঠে এসেছে, শ্রমজীবী মানুষের কথা উঠে এসেছে, সিরাজগঞ্জ উন্নয়নের কথা উঠে এসেছে। আবারও একদিন আপনাকে নিয়ে আমাদের চ্যানেল থেকে, আপনাকে আমাদের পত্রিকা থেকে আপনার সাক্ষাৎকার নিব। আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হামিদ ভাই, আসলে আপনাকেও ধন্যবাদ। আমি জানি আপনিও ব্যক্তিগতভাবে আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, এবং আপনার পক্ষ থেকে, কলম সৈনিকের পক্ষ থেকে আমি দেখি, লক্ষ্য করি যে অনেক সময় কলম সৈনিকের পক্ষ থেকে সত্য এবং ন্যায়নিষ্ঠ সত্য প্রকাশ করেন, এবং আমি যে রাজনীতি করি আমার বিষয়েও আপনারা তুলে ধরেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ।